আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৬ ব্যাচের মানুষজন, তোমাদের যে আমাদের 15 ডেইজ মাস্টার প্ল্যান রুটিনটা প্রোভাইড করছিলাম টেস্ট পরীক্ষায় আলটিমেট কামব্যাক দেওয়ার জন্য, তোমার টেস্ট এক্সামে আলটিমেট কামব্যাক, এই আলটিমেট কামব্যাক দেওয়ার জন্য আমরা যে রুটিনটা প্রোভাইড করছি সেইটারই তোমাদের আজকে আমরা অফিসিয়াল স্টার্ট ঘোষণা করতেছি এবং এইটারই ফার্স্ট ডে আজকে। এবং আজকের এই ফার্স্ট ডের মধ্যে তোমরা তোমাদের কেমিস্ট্রির যে কয়টা চ্যাপ্টার রয়েছে শর্ট সিলেবাসের মধ্যে তা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবা। আজকের আমাদের টার্গেটেড সাবজেক্ট কি বলো তো? কেমিস্ট্রি সব চ্যাপ্টার, সব অধ্যায় ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলবো। ক্লিয়ার? আমরা আসলে বেসিক্যালি এখানে কি করব, তোমাদের একটা চ্যাপ্টার থেকে যত সকল সিকিউ, এমসিকিউ, এসকিউ পড়াশোনা করতে হবে তার পূর্ণাঙ্গ সলিউশন দিয়ে দিব, উত্তর সহ যা যা কিছু যে কয়টা টাইপের কমপ্লিট করতে হবে সব। সো ক্লাসটা লং হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার যেহেতু আমি টাচ করবো, প্রত্যেকটা চ্যাপ্টার যেহেতু আমি হচ্ছে যে বলে বলে ধরে ধরে দেখিয়ে দেখায় যাব, সেই ক্ষেত্রে তোমাকে একটু হচ্ছে যে এফোর্টটা দিতে হবে। আমি তোমাকে এই ক্লাসের মাধ্যমে কোনো কিছু হাতে কলমে ধরে সলভ করাবো ব্যাপারটা এরকম না, বাট আমি তোমাকে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ইনসিডেন্ট, প্রত্যেকটা ঘটনা হাতে কলমে কিভাবে কমপ্লিট করতে হবে এবং কোনটা কমপ্লিট করতে হবে সেটা ঠিকই বুঝিয়ে দিয়ে যাব। এবং এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ, সম্পূর্ণ নোট তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবা। ওখান থেকে ডাউনলোড করবা, প্রয়োজনে তুমি সেটা প্রিন্ট করেও পড়তে পারো, ইটস টোটালি আপ টু ইউ, এটা তোমার উপরে। অথবা তুমি যে ডিভাইসে পড়াশোনা করতে চাও সেখান থেকে কমপ্লিট করতে পারো। আমি বলি অন্তত টেস্ট পরীক্ষার আগ দিয়ে তুমি এই কয়েকটা ক্লাস এবং এই ক্লাসের যে কয়েকটা পিডিএফ বা যে কয়েকটা নোট তোমার সাথে শেয়ার করা হচ্ছে, সে কয়েকটা নোট যদি শেষ করো ভালো মতন, তাহলে তোমার সিকিউ, এসকিউ, এমসিকিউ সব কিছুতে ফুল প্রুফ প্রিপারেশন এবং টেস্টে কামব্যাক দেওয়ার মতন, কোপ দেওয়ার মতন প্রপার একটা প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে চলো আর এদিক ওদিক কথা না বাড়ি আমরা শুরু করি। প্রথমে ক্লাসের শুরুতে আমি জাস্ট তোমাকে কেমিস্ট্রি পড়ার জন্য 5টা টিপস দিব। হ্যাঁ, অলরেডি আমি তোমাদের জন্য একটা সিরিজ চালু করছিলাম যেখানে টপ 26 টপিকের কথা আমরা বলে দিই। সো শুধু টপিক এখন বলে দিব না, ওই টপিক থেকে কী কী কোয়েশ্চেন আসে, কেমনে আসে, ওগুলাকে উত্তর করতে হবে কীভাবে, আজকের এই ভিডিওগুলোর ভিতরে তুমি সব পাবা আজকের এই কন্টেন্টগুলো থেকে। চলো তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল যেটা বলছিলাম যে কিছু কিছু জিনিস, আমার কিছু কথা তোমাদেরকে রসায়ন পড়ার জন্য, তোমাদের রসায়নে চ্যাপ্টার 3 থেকে চ্যাপ্টার 3, 4, 5, 6, তারপরে আছে হচ্ছে মানে চ্যাপ্টার 3, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, তারপরে আছে হচ্ছে 11। এই যে কয়েকটা চ্যাপ্টার আছে, এই প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি তুমি পড়বা এবং তোমার রসায়ন পড়ার জন্য কোন কোন জিনিসগুলো জরুরি তা আমি জাস্ট লিখে রাখছি, একটু একটু বলে দিই, তারপরে আমরা মূল ক্লাসটা শুরু করি। প্রথমত ভাইয়া, মৌল আর যৌগগুলো একটু চিনো। রসায়নের ক্ষেত্রে ভালো করার একটা মেইন উপায় হচ্ছে যা তুমি পড়তেছো, যা তোমার কাছে কোয়েশ্চেন আসতে পারে, সেই ইনঅর্গ্যানিক যৌগগুলো হোক অথবা অর্গ্যানিক যেরকমই হোক না কেন, সেটার মৌল এবং যৌগ সম্পর্কে তোমার যদি ধ্যান থাকে তাহলে তুমি 50% সেটার উত্তর কমপ্লিট করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, এর পরের স্টেপটা যাবে হচ্ছে বিক্রিয়াগুলোর প্রতি গুরুত্ব দাও। রাসায়নিক বিক্রিয়ায় কে কে বিক্রিয়া করে কোন জিনিসটা তৈরি হচ্ছে এটা জানা খুব জরুরি। যেমন ধরো আমি যদি সিম্পলি বলি, হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, HI তৈরি হয়, HI। বাট যদি আমাদের এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে এখানে আমরা কি তৈরি করে বলো তো? অ্যামোনিয়া তৈরি করি। এই যে তুমি যদি আসলে অ্যামোনিয়া যৌগটাকে না চিনতা, তারপরে এখানেও যদি বলে দিতা যে NH তৈরি হয়, তাহলে তাও তো হইতো যে ভাইয়া এখানে এখানের মতন তো এখানেও এটা হবে, মানে এমন কি হবে না। এখানে অনেকগুলা বিষয় থাকে, যোজনী থাকে, হ্যাঁ, জারণবান থাকে, সমতা থাকে, অনেক অনেক বিষয় থাকে, যে জিনিসগুলো কিন্তু আসলে আমাদের কোন জায়গার ভিতরতে পড়ে বলো তো? বেসিকে পড়ে। সো বেসিকের গুরুত্বটা ফার্স্ট, বেসিকের গুরুত্বটা আসলেই প্রথমে, বাট স্টিল এখানে টিআর রানে দেখো এটাকে কত নাম্বার লাইনে লেখা হয়েছে? 3 নাম্বার লাইনে লেখা হয়েছে। বেসিকের গুরুত্বটা মানে অবশ্যই অনেক বেশি, কিন্তু এটা 3 নাম্বার পয়েন্টে লেখা হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় আমাদের পরের দিন পরীক্ষা, কালকে পরীক্ষা বা তারপরে পরীক্ষা, এখন ওই টাইমের ভিতরে আমি কিভাবে বেসিকে গুরুত্ব দিব, নাকি আমার কি কোশ্চেন আসতে পারে সেই উত্তরটা লিখে এসে অ্যাটলিস্ট পাস করে বাবার মার মান সম্মান বাঁচানো, নিজের মান সম্মান বাঁচানো, ওই জায়গার ভিতরে গুরুত্ব দিব? অবশ্যই সেকেন্ড অপশনটা বেশি ফেভারেবল ওই জায়গাতে। বুঝা গেছে? সো এই জিনিসটা অনেক জরুরি। এরপরে যদি চলে আসো, লিখার সময় বেশি দাও। সিম্পল হিসাব ভাই, এখন থেকে আজকে থেকে একটা পোন করে ফেলো, যতটুকু পড়বা তার ডাবল লিখবা। তো তাহলে এই পোনটা ভাই আমি এরকম করবো যে আমি 1 মিনিট পড়বো আর 2 মিনিট লিখবো। আসলেই তুমি যদি আসলে এরকম করতে পারো এবং এরকম পড়েই যদি তোমার কভার হয়ে যায় বা এরকমই তোমার টার্গেট থাকে, তাও করো। আমার সিম্পল তোমাকে স্ট্র্যাটেজি দেওয়ার যেটা, সেটা হচ্ছে যে লিখো কম পড়ো বেশি। এটা তোমার টেকনিক হতে পারে, কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পড়ো কম লিখো বেশি, পড়ো কম লিখো বেশি। প্রথমের অংশটুকু একটু কাট করে দাও, পড়ো কম লিখো বেশি। বুঝা গেছে?
যতটুকু করতে পারবা। লিখতে আমাদের সবারই খারাপ লাগে, বাট বিলিভ মি এটা আমার সম্পূর্ণ মায়ের দেওয়া একটা বোধহয় সাজেশন, এবং এই সাজেশন অনেক বেশি কাজ করে। লিখলে জিনিসপাতি অনেক মনে থাকে, এবং এই টাইমটাতে আমাদের ব্রেনও শার্প। উল্টাপাল্টা আজেবাজে চিন্তাভাবনার পরিমাণ অবশ্যই কম। তোমার কাছে এখন যেটা আজেবাজে চিন্তাভাবনা, কিছুদিন পরে যাই দেখবো এটা কিছুই ছিল না এমন। তো যাই হোক, সো এখন এই টাইমটাতে একটু টাইম দিতে পারো। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে নিজে প্র্যাকটিস করার সময় বাড়াও, বা নিজে প্র্যাকটিস বাড়াও। এই যে ধরো আমি যে কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, এটা প্রত্যেকটা চ্যাপ্টার আলাদাভাবে দিতে দিলে এত বড় হইতো যে তুমি হচ্ছে কাইন্ড অফ দেখেই হয়তো বা প্রথমে হতাশ হয়ে যেতা। বাট হতাশ হওয়ার এখানে কোনো জায়গা নেই। নিজে প্র্যাকটিস করো এখন থেকে। নিজে প্র্যাকটিস করবা, হতাশ হওয়ার কোনো জায়গা থাকবে না। ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা। বেসিক তুমি তো জানোই বা বুঝোই, বাকি অংশটুকু নিজে জাস্ট প্র্যাকটিস করো। চলো তাহলে হচ্ছে এবার আমরা শুরু করি। এবং আমরা হলো যে লিটারেলি এখানে হচ্ছে এক্সট্রা কিছু পেজ নিয়ে রাখি, বা এক্সট্রা পেজ জায়গাটা একেবারে রেখে দিয়েছি, যেন যা কিছু আমার ওইখানে পড়ানোর মতন বা বোঝানোর মতন মনে হবে আমাদের নোট থেকে, তা আমি কাইন্ডলি তোমাদেরকে এখানে আর কি বুঝাতে চাই। বুঝছো? সো দেখো, তুমি যখনই আমাদের নোটটা পাবা তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমার সামনে আমাদের নোটের। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের এসএসসি 26 ব্যাচের আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। অবভিয়াসলি তোমাদের সেই তোমার অসীমতক সম্ভাবনার দুয়ার, এটাই তোমাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বুঝা গেছে? সো ইনফিনিটি স্কুলে তোমার অসীমতক সম্ভাবনার দুয়ার, এই যে শুরু হয়ে গেল তোমার সেই নোটটা। এই নোটটা তুমি যদি আর কি খালি কাইন্ডলি দেখো, সব দেখতে পাবা। চলো আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ যাবো। এই যে আমাদের চ্যাপ্টার প্রথমটা, যেটা চ্যাপ্টার 3, কি সেটা বলো তো? পদার্থের গঠন। এই পদার্থের গঠন থেকে টাইপ ওয়াইজ এখানে আমার সিকিউ, এমসিকিউ, এসকিউ সব যুক্ত। তোমার যতটুকু পড়া লাগবে তাই দেওয়া আছে। চলো একটু দেখি। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা এক্সাক্ট কি পড়বো? অক্সিজেন, এটাতে প্রোটনের সংখ্যা কত? 8টা। সিম্পল হিসাব। কয়টা বলো তো? 8টা। রাইট আনসার দেখো দেওয়া আছে। O2 মাইনাস, এটা তো ইলেকট্রন 2টা গ্রহণ করছে, ওখানে ইলেকট্রন 10টা। প্রোটনের কি কোনো চেঞ্জ হয়েছে? না। এই কোয়েশ্চেনগুলো কিন্তু আশা কোয়েশ্চেন আছে, পটেনশিয়ালিটি আছে, এরকমও দেওয়া আছে। যেমন ধরো, আমি সব কিন্তু দিব না, এগুলো সব তোমাকেই পড়তে হবে। আমি এগুলার ইম্পর্টেন্ট যেটা, গুরুত্বপূর্ণ যেটা, সেটা খালি দেখাই দিব। যেমন দেখো, এই একটা যৌগ প্রদত্ত আয়নের ক্ষেত্রে এখানে বলতেছে যে তোমাদের জিনিসটা কোনটা। জিনিসটা হচ্ছে প্রদত্ত আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা। এই জিনিসটা হচ্ছে যে আমি এটা বলেই দিচ্ছিলাম, এখানে একটু আছে। দেখো ইলেকট্রন সংখ্যা কত, দেখো তো আর প্লাস, মানে ও ইলেকট্রন ত্যাগ করে আছে। পারমাণবিক সংখ্যা এখানে কোনটা বলো তো ভাই? পি হচ্ছে পারমাণবিক সংখ্যা। যে কয়টা পারমাণবিক সংখ্যা থাকে সে কয়টা তার ইলেকট্রন সংখ্যা থাকে, যখন পর্যন্ত সে চার্জ বা আয়ন হয়ে নাই। তাহলে ইলেকট্রন সংখ্যা আগে থেকে ছিল হচ্ছে পি। আর সংখ্যক ইলেকট্রন সে ত্যাগ করছে, তার মানে এখন বর্তমানে ইলেকট্রন অবশিষ্ট আছে। মানে কি? ইলেকট্রন আছে বর্তমানে কতটুকু বলো তো? অবশ্যই পি মাইনাস আর, এতটুকু। তাহলে এটা কোথায় আছে রাইট অ্যান্সারটা? পি মাইনাস আর ইলেকট্রন সংখ্যা যদি হয়, তাহলে যে পি মাইনাস আর, উত্তর হবে হচ্ছে ঘ। যদি ইলেকট্রন সংখ্যা হয়, এখানে উত্তর বলতেছে খ। এই উত্তর কি? কিউ মাইনাস পি মানে কি? তার নিউট্রন সংখ্যা। পরের অংশটুকু যেহেতু আসে নাই, নো প্রবলেম। নিউট্রন সংখ্যাটা কত বলো তো? ভর সংখ্যা মাইনাস, এই যে ভর সংখ্যা কি? কিউ। তাহলে কিউ মাইনাস হচ্ছে পি, এটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা। ওকে, আচ্ছা। পরের ম্যাথটা দেখো, কাইন্ড অফ কাছাকাছি। সংকেতটিকে, ভর সংখ্যা হচ্ছে 56, এই যে 56 ভর সংখ্যা, রাইট। ভর সংখ্যাও 56, নিউক্লিয়ন সংখ্যাও বলা হয় এটাকে, এটা 56, গুড। ইলেকট্রন সংখ্যা কত? 26। ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26। এটা একটু ভুল বলে দিল না? কেন ভুল বলছে বলো তো ভাইয়া? কারণ এতে একটা চার্জ বা আয়ন, ইলেকট্রন তো 24, কারণ কি? ও তো ত্যাগ করে আছে। নিউটন সংখ্যা কত বলতেছে? 23। নিউটন সংখ্যা কেমনে 23? এই যে এটা মাইনাস এটা, নিউটন সংখ্যা থেকে 30, ঠিক আছে। বাট 26 প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 26 না, দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তার মানে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। তাহলে আমার রাইট আনসারটা 2 না, কত বলো তো? 1 আর 3। রাইট আনসার দেখো 1 আর 3। সো তোমাকে সিকিউ এর পরিমাণ দেওয়া আছে, তোমাকে সেটা কমপ্লিট করতে হবে। এরপরেই চলে যাবা ওই টপিক থেকে, কিন্তু জাস্ট ওই টপিকে সিকিউ মানে এমসিকিউ ছিল এতটুকু কমপ্লিট করলা। এরপরে চলে আসবা এই টপিকের উপরে আসা সিকিউ, একেবারে রিসেন্ট ইয়ারের 23-এর, যেগুলো গুরুত্বপূর্ণ, যা কিছু খুব জরুরি তাই দেওয়া আছে। বুঝছো? দেখো দুইটা পরমাণু মডেল দেওয়া আছে, এখানে হাইড্রোজেনের ভ্যালু দেওয়া আছে। ভর সংখ্যা কাকে বলে? কোন একটা মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে যোগফল, সেটাই হচ্ছে তার ভর সংখ্যা, তাই না? দেখো কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকেই ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যার অপর নাম কি বলতো? নিউক্লিয়ন সংখ্যা। এই জিনিসগুলাই তোমাকে কমপ্লিট করতে হবে। নিউক্লিয়ন সংখ্যা, ওকে। কোনো মৌলের অ্যাক্টিভ, এখানে বলতেছে নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা। ব্যাখ্যা করো। প্রত্যেকটা মৌলেরই আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। 7টা প্রোটনযুক্ত যে নিউক্লিয়াসটা, সেটা কি? অবশ্যই আমার নাইট্রোজেনই। এখানে সেটার ব্যাখ্যা সুন্দর মতন দেওয়া আছে, সুন্দর করে আমরা হচ্ছে যে পড়বো, কমপ্লিট করবো, ঠিক আছে। এগেন যদি তুমি তারপরে হচ্ছে একটু উঠো, তো ওইটারই ক খ তো উত্তর এখানে কোয়েশ্চেন, ঠিক আছে। ওখান থেকে ক খটাই আসছিল ওই টপিকের আন্ডারে জিনিসটা বুঝো। প্রত্যেকটা টপিক ওয়াইজ দেওয়া আছে না?
ওই টপিকের আন্ডারে। নেক্সট পরের টপিকটা যখন চলে আসছে টপিক 2, তখন আসছে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল। এখন ওই পরমাণু মডেলের যেটা সিকিউ সেটা কিন্তু এখানে দেওয়া আছে টপিক ওয়াইজ, যেন তোমার পড়াশোনাটা অনেক গোছানো থাকে, এদিক ওদিক হওয়ার কোনো চান্স না থাকে। সো এখানে যদি তুমি আসো তাহলে দেখতে পাবা রাদারফোর্ড পরমাণু কত সালে আবিষ্কৃত হয়? 1911, তাই না? 1911-তে দেখো 1911। বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল? 2 বছর পরে 1913-তে। এগুলো আমরা জানি নিশ্চয়ই। এখানে বলছে নিচের কোনটি প্ল্যাঙ্ক ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। এমন এটার আমি আরেকটা একক তোমাকে বলে দিই, -34 জুল সেকেন্ড। এই যে এটা হচ্ছে এটার এসআই ইউনিট। এটার একটা সিজিএস ইউনিট আছে, সিজিএস ইউনিটটা হচ্ছে 6.626 × 10⁻⁻7, তার মানে হচ্ছে 27। এটা কি ছিল? জুল সেকেন্ড না আর্জ সেকেন্ড? এমন এই যে আর্জ দিছি না, আর্জ হচ্ছে এনার্জির একটা একক, শক্তির একটা একক। এখানে আমরা বলবো জুল হচ্ছে আসলে ভাই বড় একক। হ্যাঁ, জুল সমান হচ্ছে 10⁻7 ERG। এটা একটু মাথায় রাখবো, এটা মাথায় রাখলেই তো বুঝতেছো। 1 জুল সমান 10⁻7 ERG। সো যদি কখনো আর্জ সেকেন্ডে আসে তাহলে 10⁻7 উত্তর হবে, যেটার আশেপাশে উত্তর নাই, তার মানে উত্তর আসলে গই হবে এটার জন্য। ক্লিয়ার? এই কন্টেন্টগুলো তোমাকে পড়তে হবে। এরপরে যদি আমি যাই এই চ্যাপ্টারের আরেকটা তাহলে টপিক পেলাম রাদারফোর্ড বোর পরমাণু মডেল। আমি যে টপ 26 টপিক দিছিলাম, একটা সিঙ্গেল টপিক এখান থেকে মিস যাবে না, এটাই হচ্ছে এটা সিক্রেট। আগে খালি টপিক বলতাম, তারপরে একবার হচ্ছে যে তোমাদেরকে টপিকের সাথে কোয়েশ্চেন বলা শুরু করলাম। এখন টপিক, কোয়েশ্চেন, উত্তর সবই তুমি পাবা। তুমি সম্পূর্ণ ফ্রিতে চাইলে তোমার টেস্ট পরীক্ষার প্রিপারেশন কামব্যাক কমপ্লিট করতে পারো। আর যারা আমাদের পেইড ব্যাচের মানুষজন আছো তারা অলরেডি দেখতেছো লাস্ট শট রিভিশন প্রোগ্রাম যে ব্যাচে, ওখানে ঠিক এরকমই 1 ঘন্টার একটা ক্লাসে কিভাবে তোমাকে পুরো চ্যাপ্টারটাকে একেবারে গুলিয়ে মিক্সচার করে খাইয়ে দেওয়া হচ্ছে। এবং অনেক জায়গার ভিতরে তুমি দেখবা যে বলা হবে উমুক ক্লাস তুমুক নিবে, তুমুক ক্লাস উমুক নিবে। আমি বলি কেমিস্ট্রির একটা সিঙ্গেল ক্লাস অন্য কোনো মানুষজন নাই। এই আমি নিজে নিছি। তুমি আমার কাছে যদি কেমিস্ট্রি বসে থাকো তাহলে আমাদের লাস্ট শট রিভিশন প্রোগ্রাম ব্যাচ, যেটা 26 ব্যাচের জন্য অলরেডি লঞ্চ, ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি লিঙ্কও পাবা। ওই একটা প্রোগ্রাম তোমার কম্প্যাক্টভাবে ফুললি তোমার যত যা কিছু আছে এই এসএসসি পরীক্ষাতে তুমি যদি এখনো শুরু করে থাকো তাও ইনশাল্লাহ ওটার মাধ্যমে কমপ্লিট করতে পারবা। ওকে, সো আসো যেটার কথা বলছিলাম, এখান থেকে তোমাদেরকে যে কমপ্লিট করতে হবে, নিজে তো অবশ্যই এফোর্ট দিবা। এরপরে দেখো ওই যে বোর পরমাণু মডেল, সেম ওই কোয়েশ্চেনটারই পরের অংশটা যেটা দেওয়া আছে, উদ্দীপকের কোন পরমাণু মডেলটিকে সৌর মডেল বলা হয়? অবশ্যই রাদারফোর্ড পরমাণু মডেলটাকে। উনি বলছিলেন যে সৌরজগতে যেভাবে একটা নক্ষত্রকে কেন্দ্র করে অন্যান্যরা ঘুরে, এখানেও সেম ঘটনাটা ঘটে। আচ্ছা, সো এটার উত্তরও দেওয়া সুন্দর মতন, একটু দেখবা। পরে বলো উদ্দীপকের মডেল দুইটি তুলনা করো। কোনটা বেশি গ্রহণযোগ্য বলো তো? অবশ্যই বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের ভিতরে উনি যা কিছু ব্যাখ্যা করছেন, আমার কক্ষপথ সম্পর্কিত ধারণা দিয়েছেন, মানে রাদারফোর্ড পরমাণু মডেলের যা কিছু সীমাবদ্ধতা ছিল, রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলো কাটায় উঠছিলেন কে? সীমাবদ্ধতা বা যেগুলা আমাদের লেকিংস ছিল আসলে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলো দূর করেন কে আসলে বলো তো? দূর করেন বোর সাহেব। বোধ হয়ে গেছে বোর, তার মানে বোর পরমাণু মডেল অবশ্যই বেশি স্বীকৃত। ওকে, আচ্ছা, এই যে সাদৃশ্য বৈসাদৃশ্য কথা বলছে। তারপরে চলে আসো তুমি টপিক 3-এ। টপিক 3-এ কক্ষপথে বিভিন্ন উপশক্তি স্তরে পরমাণুর ইলেকট্রন সমূহ, ইলেকট্রন বিন্যাস। এই রিলেটেড জিনিস। এম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? কে এল এম। এম হচ্ছে আমাদের কত শক্তি স্তর বলো তো? 3 নাম্বার শক্তি স্তর, তাই না? কে থেকে তো শুরু হয় শক্তি স্তর। তাহলে আমরা জানি একটা শক্তি স্তরের যদি যততম হয় এনতম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হয় হচ্ছে কত? 2n স্কয়ার। তাহলে এই সূত্র যদি আমরা কমপ্লিট করি, এম এর ক্ষেত্রে আমার এন এর মানটা কত? 3। তার মানে আমরা পাই হচ্ছে 2 × 3 স্কয়ার মানে 9, মানে হচ্ছে 2 × 9 মানে হচ্ছে 18 পাই হচ্ছে আমরা মানটা। কোথায় আছে সেটা? এই যে গতে 18। ওকে, এমন এন পরমাণু সালে তারপরেরটাই হচ্ছে এন, তাহলে সেটা তো হবে হচ্ছে 32 2n স্কয়ার ফর্মুলা দিয়ে করলেই বাস শেষ। এখানে দেখো বলতেছে কি, এই যে Mn প্লাস এর শেলে ম্যাঙ্গানিজ প্লাস এর শেলে কতটি ইলেকট্রন বিদ্যমান? এখানে তোমাকে বলতেছে এর সর্ববহিষ্ঠ শক্তি স্তর বা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আসলে কতটি ইলেকট্রন বিদ্যমান। ঠিক আছে, তুমি যদি এই ক্যালকুলেশনটাই জাস্ট কমপ্লিট করো Mn2 প্লাস ম্যাঙ্গানিজ, তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2 2p6, এরপরে হচ্ছে 3s2 3p6। কি আমরা করতেছি? ম্যাঙ্গানিজের 25 2 প্লাস মানে আসলে তো 25 না 23 হয়ে গেছে আর কি। নো প্রবলেম, চলো যদি সেটা আমরা করি তাহলে হচ্ছে যে 4s2, তাহলে হয়ে গেল আমাদের 20, আর 3d কত? 3d হচ্ছে যে 20 আর 5, এই তো এরাই না 25। ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস 2 প্লাস মানে এখান থেকে ইলেকট্রনটা চলে গেছে,
এখান থেকে ইলেকট্রনটা চলে গেছে। ওখান থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে থাকলো কত, 8 আর 5 13, 13টা ইলেকট্রন আছে না তার সর্বোচ্চ শক্তি স্তর বা 3 নাম্বার শক্তি স্তরে, এটার কথাই বলছে। ক্লিয়ার? এই যে দেখো 3 কোনটা, এই পুরোটাই তো 3, তাহলে 8 আর 5 13। ওকে, ডান। এই যে এই জায়গাটা, এগুলা দেখো, এগুলাতে কিন্তু মিক্স কোয়েশ্চেন থাকে। দেখো এটা 22 সালের কোয়েশ্চেন, একটা মিক্স কোয়েশ্চেন বলতে কেমন, এই যে মৌল দেওয়া আছে না, এই মৌলের সাথে তার পর্যায়বৃত্ত ধর্ম আলোচনা করতে বলে, যেটা তুমি পর্যায় সারণী অধ্যায়টা করবা, আমি তো 3 নাম্বার চ্যাপ্টারই আছি এখনো। তারপরে হচ্ছে যে বলে তার হচ্ছে ওই যে আলোচনা করতে, কি বলে যে বন্ধন গঠন করলে সেটা কি ধরনের বন্ধন হবে সেটা আলোচনা করতে, বিভিন্ন জিনিস বলে। যেমন জেড এর সর্বশেষ ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ করলেও ওয়াই এর ক্ষেত্রে তা হয় না, ইলেকট্রন বিন্যাসের এরূপ কারণ ব্যাখ্যা করো। উচ্চতর শক্তি স্তর, নিম্নতর শক্তি স্তর, দেখো জেড, জেড কোনটা, এটা হচ্ছে ভাই পটাশিয়াম স্ক্যান্ডিয়াম, এসসি স্ক্যান্ডিয়াম। আর যেটা আমাদের ওয়াই, ওয়াই কোনটা বলো তো, পটাশিয়াম 19। তো পটাশিয়ামের ক্ষেত্রে দেখি কি আমরা, সর্বশেষ ইলেকট্রনটা 19 যেটা, সেটা কোথায় প্রবেশ করে বলো, ইলেকট্রন 3D অরবিটালে, জেড এর সর্বশেষ ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ করে, ওটা ডি ব্লক মৌল যেহেতু, ঠিক আছে, কারণ ওয়াইয়ের ক্ষেত্রে এমনটা হয় না। এই যে কে এর বা পটাশিয়ামের যেটা ইলেকট্রন বিন্যাস, সেটা যদি আমি একটু করে দিই, যে আর্গন পর্যন্ত নিলাম, হ্যাঁ 3p6 পর্যন্ত, তারপরে হয় হচ্ছে জাস্ট 4s1 এমন। বাট যদি আমরা স্ক্যান্ডিয়ামই নেই 21, তাহলে এটা হয় হচ্ছে আর্গন পর্যন্ত তুমি নিলা 3p6 পর্যন্ত, তারপরে হয় হচ্ছে 4s2, তারপরে হয় হচ্ছে 3d কত বলো তো 1, এমন হয়। এখন বলছে যে 3D অরবিটালে প্রবেশ করে জেডেরটা, জেডেরটা দেখো তো, এটাই জেড ছিল না, এই জেড, এই জেড, জেডেরটা 3D অরবিটালে প্রবেশ করতেছে, বাট ওয়াইয়ের ক্ষেত্রে তা প্রবেশ করে না। 3D তে প্রবেশ করার আগে 4s এ প্রবেশ করে, কেন, কারণ শক্তির উচ্চক্রম, 3D এর শক্তির ক্রমটা কত 5, 3 + 2, বাট 4s এর শক্তির ক্রমটা কত 4, 4 + 0, বুঝতেই পারতেছি আমরা। সেই কারণটারই কথা এখানে বলা আছে, এই যে n + l এর মান দিয়ে, এই যে এখানে দেখো বলে দেওয়া আছে, হ্যাঁ n + l এর মান দিয়ে বলে দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝাই গেছে। এরপরে আবার চলো গ্রহণযোগ্যতা দুইটা মডেলের, এই যে ওটা ওই আগের কোয়েশ্চেনের, দেখছো রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন, কতবার আসা কোয়েশ্চেনটা, বুঝো খালি জিনিসটা, এই আগের কোয়েশ্চেনেরই রিপিটেশন এখানে, এখানে সুন্দর মতন এটা দিয়ে দেখিয়ে দিছে। এ ও বি মডেলটির মধ্যে কোনটি অধিক উপযোগী, এ আর বি। এ হচ্ছে কার, রাদারফোর্ডের, রাদারফোর্ড। এটা কার, বোর সাহেব, বোর পরমাণু মডেল। কোনটা বেশি উপযোগী, অবশ্যই বোরেরটা। সেটার কারণ কি, রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের মধ্যেকার জাস্ট ডিসকাশন, আলোচনা করলেই হয়েছে। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে এই ভরের হিসাব, এই অনুযায়ী যে কোয়েশ্চেনারিজগুলো আছে, দেখো এই যে উদ্দীপকের বি মৌলটির একটি পরমাণুর ভর এত, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত। তো এই সিম্পল মাথায় রাখবা যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক মানে একটি পরমাণুর ভর হয় হচ্ছে, একটি পরমাণুর ভর ইজ ইকুয়ালস টু আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর, ভর গুণিত ওই যে ছিল না 1 মিউ, কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর 1/12 অংশ, ইন্টু হচ্ছে 1 ডাল্টন ভর বা 1 মিউ ভর, যাই বলো না কেন, এটাকে 1 ডাল্টন ভর বলে, কিন্তু 1 ডাল্টন ভর বা 1 মিউ ভর যাই বলো তুমি। সো এখান থেকে যদি আপেক্ষিক পারমাণবিক ভর চাও, তাহলে 1 ডাল্টনের ভরটাকে আপেক্ষিক পারমাণবিক ভরের দ্বারা ভাগ করে দিতে হবে। এই যে আপেক্ষিক পারমাণবিক ভর যেটা গেছে সেটা কত, 11.719 ইন্টু 10⁻⁻24, আর যেটা আমাদের একটা 1 ডাল্টন ভর সেটা কত আমাদের 6.62 6.62 না 6. সরি, এটার ভরটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻34, সরি 24 গ্রাম। জাস্ট এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। এই ভ্যালুটা যদি বের করো তাহলে এটা পেয়ে যাও। এটা কার বলেছে আসলে, বি মৌলটার, বি মৌলটা হচ্ছে এটা দুইটার, এখানে এই ক্যালকুলেশন করলে উত্তর আসে হচ্ছে ভাই 7, ঠিক আছে 7.06, মানে উত্তর আছে 7, অর্থাৎ বি মৌলটি আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 7.06, এটা বলে দিলেই হয়েছে। মৌল শনাক্তকরণ করতে বলেন, এটা লিথিয়াম হবে, বুঝাই যাচ্ছে। ডান, ওকে, ক্যালকুলেশন রিলেটেড জিনিসপাতি করব। এরপরে আসবে টপিক 6, পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যার হিসাব। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যার হিসাবগুলা যা কিছু আছে অলরেডি একবার করছিলাম, আবার দেওয়া আছে। ওকে, এখানে ভরের কথা বলছে, দেখো নিউটনের প্রকৃত ভর কত, নিউটনের প্রকৃত ভর কত, প্রোটনের যেটা 1.673 ছিল, নিউটনেরটা কিন্তু 1.675, এটা একটু মাথায় রাখতে হবে, 1.675, ঠিক আছে, উত্তর খ। ক্যালকুলেশন করলা। এরপর এটা সিকিউ পার্টে দেওয়া আছে, সিকিউ পার্টের মধ্যে এইখানে একটা জিনিস দেওয়া, দেখো ক্যালসিয়াম ফ্লোরাইডের, এটা কিন্তু এক্সট্রা একটা জিনিস এবং এক্সট্রা একটা জিনিস। এটা আমরা আসলে কোথায় পাই,
এটা আমরা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটাতে অল্প করে পাই। রাসায়নিক বিক্রিয়া আবার রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া প্লাস আগে পাবো রাসায়নিক বন্ধনে হালকা করে, রাসায়নিক বন্ধনে তুমি হালকা করে পাবা, তারপরে পাবা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার ভিতরে এই যে তড়িৎ বিশ্লেষণ। সো তড়িৎ বিশ্লেষণটুকু কমপ্লিট করলাম। এরপরের টপিক দেওয়া আছে আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার, আইসোটোপ সম্পর্কিত কোশ্চেনারিজ দেওয়া। এই আইসোটোপের কোশ্চেনারিজ থেকে বিভিন্ন ম্যাথমেটিক্যাল কোশ্চেন হতে পারে। যেমন দেখো একটা আইসোটোপ দেওয়া আছে, এর ভর কত 32, 95%, যেটা 33 ভরে সেটা পাই এত %, 34 ভরে সেটা পাই হচ্ছে এত %। এখন যদি আমাদের পর্যাপ্ততার পরিমাণ থেকে এটা ভরটা নির্ণয় করতে বলে, ভরটা পারি না আমরা। দেখো এখানে বলতেছে এক্স এ অবস্থিত মৌলসমূহের গুরুত্ব, এক্স এ অবস্থিত মৌলসমূহ প্রত্যেকটাই হচ্ছে আইসোটোপ, প্রত্যেকটার গুরুত্ব বলা আছে এখানে, প্রত্যেকটা আইসোটোপ প্রত্যেকটার গুরুত্ব বলা। এরপরে কিন্তু ওইটার কিন্তু আবার হচ্ছে যে কোশ্চেন দিবে ওইটারই, যে আমাকে যদি বলে দেয় আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে, ধরো আমি এখানে কোশ্চেনটা তোমাকে অ্যাড করে দিচ্ছি, যে এটার আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর আপাভ কি হয় এটা আসলে? এটা হচ্ছে সামেশন অফ পার্সেন্ট, মানে তার হচ্ছে যে ভর, কোনো একটা আইসোটোপের ভর গুণিত তার শতকরা প্রাপ্তি, ভর গুণিত তার শতকরা প্রাপ্তি বাই কত আমার 100 দিয়ে ভাগ করলেই হয়েছে, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এটা যদি আমরা ভর বের করতে চাই আমরা কত করব আসলে? করব হচ্ছে 32 ইন্টু 95 প্লাস, দেখো সামেশন বলছি না, সবগুলো কিন্তু সামেশন হবে, 33 ইন্টু 0.75 0.75 প্লাস 34 ইন্টু 0. 34 ইন্টু 0 না 4.25, 34 ইন্টু 4.25, দেখো বাই হচ্ছে 100 করো, তাহলে এটার উত্তরটা পেয়ে যাবা। এমন ডান। এই ছিল তোমার এখানকার কথা। তারপরে কিছু সিকিউ দেওয়া আছে, এগুলো নিজে প্র্যাকটিস করবা, নিজে হচ্ছে পড়াশোনা করে কমপ্লিট করবা। এরপরে চলে যাবো আমরা নেক্সট চ্যাপ্টার 4 পর্যায় সারণী, আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টারের ভিতরে আসলে দুই ধরনের টপিক আছে। ফার্স্ট অফ অল পর্যায় সারণী রিলেটেড A to Z জিনিসপাতি, যে পর্যায় সারণী কি, কেমনে কাজ করে, এই রিলেটেড জিনিসপাতিগুলো আমরা আলোচনা করব পর্যায় সারণী সম্পর্কিত। এবং সেকেন্ড যে কন্টেন্টটা আছে এখানে, সেকেন্ড যে অংশটা আছে আসলে পর্যায় সারণী রিলেটেড সবকিছু আমরা আলোচনা করলাম। সেকেন্ড যে পার্টটা আছে, সেকেন্ড যে অংশটা আছে, সেই অংশটার ভিতরে আসলে পর্যায়বৃত্ত ধর্মগুলো দেওয়া আছে। সো প্রথমে দেখো মৌলসমূহের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম রিলেটেড এই কনসেপ্টগুলো দেওয়া আছে। এই কনসেপ্টগুলো যদি বলি, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, ডিরেক্ট বলছে। সো ব্যাসার্ধ কি, বাম থেকে ডানে গেলে আমরা জানি হচ্ছে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে যে মৌলগুলো দেওয়া আছে সেগুলোকে আমার দেখা লাগবে একই পর্যায়ের বা একই গ্রুপের কিনা। ফার্স্ট অফ অল যেগুলো হচ্ছে মানে নিচের গ্রুপের, সে অবশ্যই হচ্ছে যে মানে নিচের পর্যায়ের আসলে, সে অবশ্যই হলো আমাদের কি বড় হবে। দেখো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ব্রোমিন, সালফার, এই মৌলগুলার ভিতরে এই যে ম্যাগনেসিয়াম, সালফার এই দুটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। ক্যালসিয়াম, ব্রোমিন এই দুইটা ছিল হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। মানে এই দুইটা অবশ্যই এদের আগের দুইজনের থেকে বড়, ক্যালসিয়াম আর ব্রোমিন। ক্যালসিয়াম আর ব্রোমিন একই পর্যায়ের মৌল, তাহলে পর্যায়ের বাম থেকে ডানে গেলে তো আকার হ্রাস পায়। তাহলে ক্যালসিয়ামেরটার আকার, ক্যালসিয়ামই যেহেতু গ্রুপ 2 এর আকার নিশ্চয়ই বড় হবে, গ্রুপ 2 যেহেতু তার মানে রাইট আনসার হচ্ছে খ। দেখো এই টাইপের কোয়েশ্চেন এবং সব উত্তর এখানে দেওয়া, প্র্যাকটিস করবা তুমি। এরপরে নিচে চলে আসবা, দেখো এই অর্থে মানে এই জায়গা থেকে আসা রিসেন্ট ইয়ারের একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাতে কি বলে, ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি ও পারমাণবিক ব্যাসার্ধ পরস্পরের বিপরীত ক্রমে পরিবর্তিত হয়, ব্যাখ্যা করো। ওয়াই আর জেডকে আগে তোমাকে শনাক্তকরণ করতে হবে, তারপরেই তুমি এই ব্যাখ্যাটা করতে পারবা। সো যদি যাই আমরা একটু এ হচ্ছে কে বলো তো, হাইড্রোজেন নিশ্চয়ই, তারপরে নিশ্চয়ই লিথিয়াম, দ্যাটস হয়। তাহলে ওয়াই আর জেডে যেতে হবে আমাদেরকে। এখানে যেহেতু বলে দিছে যে এটা হচ্ছে নিয়ন, এবং এটা নিয়ন মানে কি গ্রুপ 18, এটা হচ্ছে তাহলে হিলিয়াম এক্স। তাহলে তার আগে যেটা, নিয়নের আগে যেটাকে ফ্লোরিন, তার আগে যেটা সেটাকে নিশ্চয়ই অক্সিজেন, তাই না? ওকে, সো আমাকে বলছে ওয়াই আর জেড দুইটি মৌল হলো অক্সিজেন আর ফ্লোরিন, আগে শনাক্তকরণ করব, তারপরে যাব। এরপরে বলতেছে যে আয়নীকরণ শক্তি এখানে কিভাবে বেশি হয়। একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, বৃদ্ধি পায়। তার মানে আয়নীকরণ শক্তি হচ্ছে এখানে অক্সিজেনের থেকে ফ্লোরিনের বেশি। কি এটা, আয়নাইজেশন এনার্জি, আইই এমন। আর যদি আমরা যাই হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধের ক্ষেত্রে বা আকারের ক্ষেত্রে, তাহলে সেটা হবে অবশ্যই অক্সিজেনের তুলনায় মানে ফ্লোরিনের তুলনায় অক্সিজেনের বেশি।
দুটি পর্যায়ের মৌল, মৌল দুটির আয়নীকরণ শক্তি পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো। ইলেকট্রন বিন্যাস দেখালাম। তারপর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে মৌল দুটি পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌল। জানা আছে কোনো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলসমূহের আকার ক্রমশ কমতে থাকে। আকার যদি কমে তাহলে অক্সিজেনের থেকে ফ্লোরিনের আকারটা হচ্ছে অবশ্যই ছোট, অক্সিজেন হচ্ছে বড়। আকার কমলে কেন্দ্রীয় মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের উপর নিউক্লিয়াস থেকে আকর্ষণ বলটা অবশ্যই বাড়বে, যার আকারটা কম। তার মানে এখানে আকর্ষণ বলটা হচ্ছে বেশি, ওখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করাতে বা বিচ্ছিন্ন করাতে সরাতে অবশ্যই শক্তি বেশি লাগবে, দ্যাটস ওয়াই আয়নীকরণ শক্তি বেশি, আকার কম। এই জিনিসটাই ব্যাখ্যা করছে, এটাই লেখা এখানে, তুমি পড়লে দেখবা এই জিনিসটাই লেখা। ওকে, তারপরে টপিক 2-এ আসো, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সান্নিধ্য সম্পর্ক, মানে গ্রুপ আর পর্যায় নির্ণয়ের যে ইস্যুটা। দেখো এখানে কি বলে, ক্ষার ধাতু সমূহের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? গ্রুপ 1-এর মৌল মানে একটা, রাইট আনসার কি 1 ক। এমন টাইপের কোশ্চেনারিজগুলো দেওয়া। কোনটি হ্যালোজেন গ্রুপের মৌল? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ভিতরে কে আছে হ্যালোজেন গ্রুপের মৌল? একটাও নাই। এটা আসলে এই যে এখানে হচ্ছে দেখো টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে আর্গন আর এটা হবে হচ্ছে তাহলে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিনটাই কাছে হয় বিআর, বিআরের বদলে এআর হয়েছে। যাই হোক, কোনটি লবণ উৎপাদনকারী? লবণ উৎপাদনকারী মানে কি? যেটা আমাদের হ্যালোজেন গ্রুপের মৌল সেই তো আমার লবণ উৎপন্ন করে আসলে। ঘ, এই যে এখানে একটা কোয়েশ্চেন বলছে, দেখো এটা ছাড়তে পারলাম না আসলে। কোনটি মুদ্রা ধাতু? এই যে কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু কারা? 3টা। হ্যাঁ, কয়েনেজ মেটাল জেনে রাখবা আজ থেকে। কয়েনেজ মেটাল হচ্ছে গ্রুপ 11 এর মৌল যারা, হ্যাঁ তারা, প্রথম দিনটা গ্রুপ 11, গ্রুপ 11, গ্রুপ 11 এর মৌল। অথবা তুমি বলতে পারো এটা হচ্ছে আমাদের আদি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী কত নম্বর গ্রুপের মৌল? IXB, IXB ছিল, IXB ছিল প্রবাবলি, বুঝছো? গ্রুপ 11 এর মৌল, গ্রুপ আইবি, জাস্ট আইবি, আইবি। হ্যাঁ, এই মৌলগুলাই হচ্ছে যে এটা। তাহলে এখানে ছিল আসলে কি কপার, তারপরে ছিল হচ্ছে ভাইয়া সিলভার, তারপরে ছিল হচ্ছে অ্যারাম। সেখানে রাইট আনসারটা কোনটা হয় বলো তো? কপার, সিলভার, অ্যারাম। রাইট আনসার হচ্ছে গোল্ড। অ্যারাম মানে কি? স্বর্ণ, এইটা। এরপরে আবার এই টপিকেরই কি আছে, সিকিউ কোশ্চেন দেওয়া আছে। সিকিউ কোশ্চেনগুলো যদি দেখো, সোনিয়া 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে তাদের রাসায়নিক ধর্ম পর্যবেক্ষণ করলো। 4টি মৌল হচ্ছে পারমাণবিক সংখ্যা সহ মৌল দেওয়া আছে। হ্যাঁ, এখানে এগুলা প্রতীকী অর্থে পারমাণবিক সংখ্যা যার 3 সে কে? লিথিয়াম। 11 কে? সোডিয়াম। 24 কে বলতো? ক্রোমিয়াম। 29 কে বলতো? কপার। এগুলা ডি ব্লক মৌল, এগুলা হচ্ছে এস ব্লক মৌল। উদ্দীপকের মৌলগুলোর মধ্যে প্রথম দুটো মৌল রাসায়নিক ধর্ম একই রকম হওয়ার কারণ ব্যাখ্যা করো। তারা হচ্ছে একই ব্লকে আছে এবং সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন, ঠিক আছে, এবং একই গ্রুপের মৌল। এবং এই ধরনের মৌলগুলোকে আমরা কি বলতাম? প্রতিনিধিত্বকারী মৌল বা প্রতিরূপী মৌল বলতাম না? ওই আলাপটা হচ্ছে এখানে দেওয়া আছে, বুঝা গেছে? দেখো ভালো করে। তারপরে টপিক 3, টপিক 3-এর কিছু এমসিকিউ দেওয়া, আবার হচ্ছে টপিক 3-এরই বেশ কিছু সিকিউ দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে এই টপিকটাতে দেখো ভাইয়া, আমরা যদি টপিক 3-এর ভিতরে আসি, মৌলের গ্রুপ ও পর্যায় শনাক্তকরণ, এই অংশটা গেলে দেখো এ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস এরকমভাবে দেওয়া আছে। হ্যাঁ, সো এ একটা মৌল, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস যে অনুযায়ী দেওয়া আছে সেটা হচ্ছে একটা পি ব্লক মৌল, তাই না? এটার পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান, এন এর মান দেওয়া আছে হচ্ছে 3, তাহলে এন এর মান যত সেটাই হচ্ছে তার পর্যায়। আর পি ব্লক মৌলের ক্ষেত্রে এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন প্লাস 10, সেটা হচ্ছে তার গ্রুপ। তাহলে এস এর ইলেকট্রন 2 প্লাস হচ্ছে যে 5 হচ্ছে পি এর ইলেকট্রন প্লাস 10, মানে কত হয় বলো তো? 17। তাহলে 3 নম্বর পর্যায় 17 নম্বর গ্রুপ। কত নম্বর? উত্তর গ। এই জিনিসপাতিগুলো দেওয়া, যেগুলো ক্লাস থেকে শুরু করে সবটা আমি কমপ্লিট করাইছি। ইভেন যদি এই জিনিসগুলোতে সমস্যা থেকে থাকে, তুমি আমাদের হালকাস্টাইন ইনফিনিটি স্কুলে যাও, ওখানে প্লেলিস্টের ভিতরে ঢুকবা, ক্লাস 9-10 কেমিস্ট্রি আমার প্লেলিস্ট দেওয়া আছে। প্লেলিস্টের ক্লাসগুলোও যদি সম্পূর্ণ করো তুমি, একটা সিঙ্গেল পেনি তোমাকে ওয়েস্ট করতে হবে না, একটা সিঙ্গেল পেনি তোমাকে ইনভেস্ট করতে হবে না, তোমার জাস্ট ইফোর্টটা ইনভেস্ট করতে হবে। যদি করো, এইগুলা একটা সিঙ্গেল কোয়েশ্চেন ইনশাল্লাহ ইস্যু থাকবে না। সেম ক্লাস আমি যেটা তোমার আসলে এখানে 2.5 ঘন্টা 3 ঘন্টা মতন লাগছে হচ্ছে একাডেমিকে ডিটেলস আকারে পড়াইতে, ওই জিনিসটি যতটুকু তোমার পরীক্ষার জন্য দরকার সেটাকে কমপ্লিট করে দিয়ে রাখছি হচ্ছে এই আমাদের ক্যাপস্টোন রিভিশন, সরি LRB লাস্ট শর্ট রিভিশন ব্যাচে। সো ওখান থেকেও তুমি চাইলে কমপ্লিট করতে পারবা। এখন ওইটারই যদি আমরা একটু সিকিউ পার্টের ভিতরে যাই, দেখো এক মৌলগুলা দেওয়া আছে, মৌলগুলো আগে শনাক্তকরণ করতে হবে। যদি আমরা ডাব্লিউ শনাক্তকরণ করতে চাই, কি হবে? এটা সোডিয়াম। এক্স যদি শনাক্ত করতে চাই, সেটা কি হবে বলো তো? সোডিয়ামের পরে হাই, লি, না, কে, রুবি, সাজাবে, এটাই দেওয়া আছে। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে হচ্ছে জেড। সিলিকন আর সালফারের মাঝে কে আছে? ফসফরাস, তাই না? তারপরে আছে হচ্ছে ক্লোরিন। এখানে বলেছে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। ফসফরাস, ওরে কঠিন কোয়েশ্চেন, অনেক কঠিন, তাই না? 15 নম্বর, 15 হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস।
1s2 2s2 2p6 2p6 3s2 3p কত থাকে 3। তার মানে এটা হচ্ছে একটা পি ব্লক মৌল। পি ব্লক মৌল, তার পর্যায় সংখ্যাটা কত 3, এন এর মান হচ্ছে 3, তার পর্যায় সংখ্যাটা হচ্ছে 3। গ্রুপ সংখ্যাটা কত, গ্রুপ সংখ্যা কত 2 প্লাস 3 5 প্লাস হচ্ছে 10 মানে 13, সরি 13, আরে কোথা যোগ বিয়োগ ভুলে গেছি। 2 প্লাস 3 5, 5 আর 10 15 নাম্বার হচ্ছে তার গ্রুপ। ডান। উদ্দীপকের তথ্য অনুসারে জেড মৌলটির ফসফরাস সবকিছু দেওয়া, যা করলাম তাই করে রাখছি এখানে। ডান, ক্লিয়ার। দেখছো তোমাকে উত্তরও করে দেওয়া আছে, সো এটা তোমাকে নিয়েও প্যারার দরকার নেই। পটভূমি রিলেটেড কথাবার্তা, ওই যে মূল ভাব আগে কি হয়েছিল না হয়েছিল এই রিলেটেড কথা। জেডব্লিউ ডোবেরাইনার এর ত্রয়ী কোনটা? ত্রয়ী হচ্ছে যে এই যে শুরুর এবং শেষেরটার ভরের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে বা গড় করলে মধ্যেরটার ভর পাবা। এরকম একটা হচ্ছে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরকম একই আছে হচ্ছে জাতীয় ফ্লোরিন, মানে আমাদের যেই হ্যালোজেন গ্রুপ সেখানেও আবার হচ্ছে পর্যায়ের ভিতরেও আছে। ওই ত্রয়ীগুলাকে একটু জেনে রাখতে হবে। এই যে বাস শেষ, রাইট আনসার, উত্তর ক। জাস্ট দেখলেই হয়েছে। সেরকম ভাবে কমপ্লিট করবা। এখানে দেখো এমসিকিউ পার্ট, টপিক 4 এর আন্ডারে কোনো সিকিউ নাই। এরপরে পর্যায়সারণীর গুরুত্ব, এই জিনিস জায়গার ভিতর থেকে এই যে গুরুত্ব টাইপের জায়গাতে চলে আসছে এই কোয়েশ্চেনগুলো। এই কোয়েশ্চেনের উত্তরটা এটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে, এটা নিজে ট্রাই করবা। এইচডব্লিউ এর মতন স্যাম্পল, এইচডব্লিউ এর মতন, বুঝা গেছে? সেম জিনিস তুমি এরপরে চ্যাপ্টার 5 এর মধ্যে পাবা। রাসায়নিক বন্ধন, আয়নিক যৌগ, সমযোজী যৌগ, তারপরে তার যোজনী, যোজ্যতা স্তর, ইলেকট্রন, এই সকল রিলেটেড যৌগমূলক যত সকল আলোচনা সেটা আছে এই চ্যাপ্টারটার ভিতরে। বিশেষ করে আয়নিক যৌগ, সমযোজী যৌগ, এদের বৈশিষ্ট্যগুলা, এদের যে ধর্মাবলী, সেগুলা হচ্ছে এখানকার সব থেকে হট টপিক, সব থেকে ইম্পর্টেন্ট টপিক। সেগুলো যদি কমপ্লিট করো, দেখো ক্যালসিয়াম হাইড্রাইড এটি কোন ধরনের বন্ধন বিদ্যমান, আছে? অবশ্যই আয়নিক, কারণ ধাতু আর অধাতু কি যৌগ গঠন করবে? নিশ্চয়ই আয়নিক। দেখো 24 সালে আসা একটা কোয়েশ্চেন। এগেন, কোন দুটি মৌল আয়নিক যৌগ গঠন করতে পারে? ধাতু আর অধাতু যারা, তারাই গঠন করবে। কার্বন, ক্লোরিন, হাইড্রোজেন, সিলিকন, ক্যালসিয়াম অক্সাইড, এই যে ধাতু আর অধাতু, রাইট আনসার গ। দেখছো, গ। এমনভাবে কমপ্লিট করবা। এরপরে চলে আসবে এটা সিকিউ পার্ট। দুইটা যৌগ দেওয়া, সালফার ট্রাইঅক্সাইড আর হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড। 2 নম্বর অণুটির আয়নিক গঠন ব্যাখ্যা করো। কি করতে হবে তোমাকে? এই যে ক্যালসিয়াম, সে 2টা ইলেকট্রন ত্যাগ করলে কিসে পরিণত হবে? ক্যালসিয়াম 2 প্লাসে। এই যে ক্লোরিন, Cl2, ওই 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, যেহেতু এখানে 2টা ক্লোরিন পরমাণু আছে এবং একজন গ্রহণ করে কি 2টা ক্লোরাইড আয়ন তৈরি করবে, দিয়ে তারপরে তারা যোগ হয়ে তৈরি করে মেলছি কি ক্যালসিয়াম ক্লোরাইড। এটার যেটা বন্ধন চিত্র, সে বন্ধন চিত্রটা আমরা দেখাই দিব। বন্ধন চিত্র দেখাই দিলে তোমার আর কোনো সিঙ্গেল, দেখো এরা বন্ধন চিত্রটা দেখায় নাই, বাট আমি তোমাকে ক্লাসেও শিখাইছি, এখানেও বলতেছি বন্ধন চিত্রটা দেখাবা। বন্ধন চিত্র মানে কি? ওই যে তার অরবিটাল সহ যে চিত্রটা, ওটা যদি দেখায় দাও তাহলে এখানে একটা সিঙ্গেল মার্ক করার কোনো ইস্যু নাই। প্লাস টিচারের সেম অবজারভেশনটা তোমার প্রত্যেকটা কোশ্চেনের উত্তরে থাকবে, তাহলে তুমি অবশ্যই এখান থেকে বেনিফিটেড হবা। এরপরে আসো, দেখো টপিক 2, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন রিলেটেড যাবতীয় এমসিকিউ এখানে দেওয়া। সিকিউ এর অংশের ভিতরে সমযোজী বন্ধন যারা গঠন করবে, ওই সমযোজী বন্ধনটা কেমন হবে অনুর গঠনে, যে L2 অনুর গঠন ব্যাখ্যা করো। এল কি? নাইট্রোজেন, 7 নাম্বার পারমাণবিক সংখ্যা যুক্ত কে? নাইট্রোজেন না? তার গঠনটা ব্যাখ্যা করতে হবে, করলা। ঠিক আছে, এই যে দেখো নাইট্রোজেন, 3টা বন্ধন গঠিত হবে এখানে, একটা সিগমা 2টা পাই, 3টাই সমযোজী বন্ধন, বাট সিগমা আর পাই মিলা। ডান। স্ফুরণাঙ্কর সাথে গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক, এদের সম্পর্ক রিলেটেড যে জিনিসপাতিগুলো সেগুলো এখানে দেওয়া। দ্রাব্যতা রিলেটেড, বিদ্যুৎ পরিবাহিতা রিলেটেড। পানিতে অদ্রবণীয় লবণ কোনটি? সিলভার ক্লোরাইড অদ্রবণীয় লবণ। ক্লাসের ভিতরে আমি বলে দিয়েছি, সিলভারের ফ্রোমাইড ছাড়া সিলভার ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড সবাই পানিতে অদ্রবণীয় হয়। কেন? তাদের ল্যাটিস এনথালপির পরিমাণটা হচ্ছে অনেক অনেক বেশি হাইড্রেশন এনথালপির তুলনায়। এখন যদি এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করো ল্যাটিস এনথালপি কি, হাইড্রেশন এনথালপি কি, উত্তর না পাওয়াটা কঠিন না, বাট এগুলা হচ্ছে একাডেমিকের পড়া, বুঝছো? একাডেমিক টাইমে যারা ইনভেস্ট করে আসছে টাইম, তারা আরামসে এগুলোর উত্তর কমপ্লিট করতে পারবে। ওকে, এই যৌগ। তারপরে এই যে একটা বন্ধন দেওয়া আছে এখানে, বুঝতেই পারতেছো যৌগ মানে কি কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন। এই যৌগ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, ব্যাখ্যা করো। অবশ্যই এই যৌগ যেটা, সেটা ম্যাগনেসিয়াম অক্সাইড, অবশ্যই ব্যাখ্যা মানে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে, কারণ এটা আয়নিক বন্ধন একটা। ওকে, দেখো বলে দিছে না এই যৌগটা কি? ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। ওকে, ও বিদ্যুৎ পরিবহন করবে। আচ্ছা, সো এখানে এটা ম্যাগনেসিয়াম অক্সাইডের গঠন প্রক্রিয়াও দেওয়া আছে তোমার। এরপরে যদি যাও তুমি যৌগটির গঠনের ক্ষেত্রে টপিক 4, অষ্টক ও 2 এর নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। অষ্টক ও 2 এর নিয়ম, এখান থেকে সিকিউ এসকিউ সব হয়। তুমি এখন আমাকে একটা কোশ্চেন করতে পারো, ভাইয়া সিকিউ এমসিকিউ করতেছি, এসকিউ কোথায়? সব শেষে দেওয়া আছে এসকিউ আছে, না এমন না, প্রত্যেকটা চ্যাপ্টারে এসকিউ আলাদা আলাদা করে দেওয়া আছে একেবারে সব শেষে। ওকে, তুমি পেয়ে যাবা সেটা। আচ্ছা, 14 নম্বর কোয়েশ্চেনের মতন এরকম ভাবে কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, ভালো করে দেখো। এই যে যৌগ দেওয়া আছে, তারপর এখানে বলতেছে এই দুইটার অষ্টকের নিয়ম পালন করে কিনা। একজন পালন করবে, একজনে দেখবা হচ্ছে বেড়ে যাচ্ছে। যেমন এটা সালফার ডাইঅক্সাইড হবে, সে সালফার ডাইঅক্সাইড না, এটা হচ্ছে সালফার
সালফার ফ্রোমাইড SF2 একটা, এটাতে পালন করতেছে অষ্টকের নিয়ম। SF4 যেটা এখানে পালন করতেছে না, এটা অষ্টকের নিয়ম পার করে দিচ্ছে। এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা 10টা হয়ে গেছে। 6টা হচ্ছে কার? সালফারের, 4টা হচ্ছে ফ্লোরিনের। এখানে দেখো 8টাই হয়েছে, 6টা আর 2টা 8টা। এটা পালন করতেছে, বাট SF4 পালন করবে না। এই যে কোয়েশ্চেনারিজ, এই যে SF4 এর গঠন দেখা দিছে। আচ্ছা, পরের টপিক, ধাতব বন্ধনের সাহায্যে বিদ্যুৎ পরিবাহিতা। সেম, ধাতব বন্ধন যারা বিদ্যুৎ পরিবাহী হয়, বিদ্যুৎ পরিবহন করে, এই রিলেটেড জিনিসপাতি দেওয়া আছে। দ্রাব্যতা, কে দ্রবীভূত হবে, কিভাবে হবে, সেই রিলেটেড জিনিসপাতি এটাও তোমাদেরকে বলা আছে। পানির আসলে দুইটা প্রান্ত হয়, H2O যেটা পানি, এখানে এই যে অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন যেটা হয় সেটা হচ্ছে ডেল নেগেটিভ, হাইড্রোজেন যেটা হয় সেটা হচ্ছে ডেল পজিটিভ, আংশিক ধনাত্মক প্রান্ত। ওকে, এই রিলেটেড দুইটা প্রান্ত হয় না, আমরা নিশ্চয়ই জানি জিনিসটা। ওকে, সো এখান থেকে যে জিনিসটা জানার সেটা হইলো তোমার যে দ্রাব্যতার যে অংশটা আসবে সেখানে ধনাত্মক প্রান্ত যদি হয়, যেমন হচ্ছে ধরো এখানে ম্যাগনেসিয়াম 2+, ওখানে অক্সিজেনটা যাবে, দেখছো? আর যদি ঋণাত্মক প্রান্ত হয় সেখানে হাইড্রোজেনটা যাবে, মানে ঋণাত্মক প্রান্তের এখানে হাইড্রোজেন যাবে। হাইড্রোজেনটা কি ধনাত্মক প্রান্ত পানির ক্ষেত্রে ও যাবে, পজিটিভের সাথে নেগেটিভ দিয়ে হচ্ছে দ্রবীভূত করবে এটাকে। ওকে, মোলের প্রতীক ও যৌগমূলকের সংকেত খুবই জরুরি একটা জিনিস, যৌগমূলক রিলেটেড এই কনসেপ্ট এখানে দেওয়া, এমসিকিউ দেওয়া, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা সেটা দেওয়া, এই যে এমসিকিউ মানে সিকিউ দেওয়া যুক্ত আছে এখানে, এই সিকিউগুলো কমপ্লিট করবা। এই চ্যাপ্টারের সিকিউটা অবশ্যই জরুরি ভাই, কমপ্লিট করলেই দেখবা হয়ে যাবে। টপিক 10, যোজ্যতা ইলেকট্রন। কোন একটা মোলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের যে ইলেকট্রন সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। 75% কমন উপযোগী কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এটা জাস্ট ফর ইওর প্র্যাকটিস, তোমার প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস। ওকে, এই রিলেটেড যেই কোয়েশ্চেনটা, যেই প্রবলেমটা তুমি পারতেছো না সেটা সুন্দর মতন এখানে কমেন্ট করতে পারো, আমাকে ইনবক্স করতে পারো, তোমাদের জন্য যে গ্রুপটা দেওয়া আছে SSC 26 ব্যাচের যে গ্রুপটা, সেখানেও পোস্ট করতে পারো। ওই রিলেটেড প্রবলেম, ওই রিলেটেড ইস্যু ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ আপলোড করে ফেলবো, ঠিক আছে? এবং এইখানে থাকা যে চ্যাপ্টারটার ক্লাস তোমার জন্য সব থেকে বেশি জরুরি, মোস্ট ডিমান্ডেবল যেটা, সেটাও কমেন্ট করতে পারো, আমরা সেই ক্লাসটা সম্পূর্ণ ফ্রি করে দিব। ওটা LRB একেবারে পেইড ব্যাচের ক্লাসটা ইনশাল্লাহ ফ্রি করে দিব, জানো? অ্যাটলিস্ট তোমরা তোমার টেস্ট পরীক্ষার ভিতরে ভালো একটা কামব্যাক দিতে পারো। ওকে, এরপরে আসো আরেকটা আমার খুব পছন্দের চ্যাপ্টার, সেটা হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এই চ্যাপ্টার থেকে 6 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে কত মোল হাইড্রোজেন লাগবে? 1 মোলের জন্য মানে 2 মোল উৎপন্ন করতে লাগে 3 মোল। মানে তুমি যদি বিক্রিয়া দেখো, মজাদার বিক্রিয়া কেন বলি দেখো, 3 মোল হাইড্রোজেন লাগতেছে আমাদের 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে। যদি এটাকে 6 মোল করতে চাই তাহলে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে, ঠিক এটাকে 3 দ্বারা গুণ করতে হবে, তার মানে এখানে 9 মোল লাগবে। উত্তর দেখো গ, 9 মোল। বুঝতেছো? সো মজাদার একটা চ্যাপ্টার, জাস্ট বেসিকটা কমপ্লিট করে এসে এখানকার কোয়েশ্চেনগুলো সলভ করবা। এখানে প্রত্যেকটা টাইপ ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, রাসায়নিক সমীকরণের মাত্রিক তাৎপর্য থেকে বিক্রিয়ক উৎপাদের ভরমিতিক গাণিতিক সমস্যা ব্যাখ্যা দেওয়া আছে, কমপ্লিট করলা। তারপরে এই যে এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন এবং তার হচ্ছে যে অ্যান্সার, এই যে শতকরা সংকেত থেকে এখানকার একটা মোস্ট ডিমান্ডেবল জায়গা, শতকরা সংকেত থেকে তার মানে শতকরা সংযুক্তি থেকে তার স্থূল সংকেত, তার আণবিক সংকেত নির্ণয় করা। আণবিক সংকেত নির্ণয় করার জন্য কি লাগবে? তার আণবিক ভর লাগবে। যদি শতকরা সংযুক্তি থেকে জাস্ট স্থূল সংকেত নির্ণয় করি তাহলে দুইটা স্টেপ করতে হয়। প্রথমটা কি, যে মৌলটা দেওয়া তার পারমাণবিক ভর দ্বারা, পারমাণবিক, আমি আবার রিপিট করতেছি, পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, ঠিক আছে? তারপরে একাধিক মৌল আছে, একাধিক ভাগ করার পর একাধিক ভাগফল পেলাম, ওই ভাগফলগুলোর ভিতরে যেটা ক্ষুদ্রতম ভাগফল, সেই ভাগফল দ্বারা আবার সবাইকে ভাগ করব। তারপরে যে সংখ্যাটা পাবো সেটা যদি তখনও দশমিক থাকে তাহলে একটা এমন ক্ষুদ্রতম নাম্বার দিয়ে গুণ করবো যেন সবগুলো দশমিক পূর্ণ সংখ্যায় হয়, ওটাই হচ্ছে তার রেশিও। এটাই হচ্ছে কোনো একটা যৌগে ওই সকল মানে পরমাণুর কয়টা করে আছে সেটা রেশিও। নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত, এটা আমার জন্য আরো পছন্দের একটা টপিক ছিল, এখনো আছে আর কি। যদিও দেখো ওখানে বেশ কিছু এমসিকিউ দেওয়া, তারপরে চলে আসে এখানকার সিকিউ কোশ্চেনারিজগুলো দেওয়া। ঘনমাত্রায় যাওয়ার জন্য আমরা মোল সংখ্যার যে সূত্রগুলো জানি, মোল সংখ্যা n ইজ ইকুয়ালস টু কি বলতে পারো তুমি, হতে পারে হচ্ছে তোমার গিভেন একটা ভর আছে সেটাকে তুমি তার আণবিক ভর দ্বারা ভাগ করলা, হতে পারে হচ্ছে তার অনুপরমাণু বা আয়নের সংখ্যা দেওয়া আছে সেটাকে তুমি তার অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করলা, হতে পারে সেটার আয়তন দেওয়া আছে এসটিপিতে লিটারে, তুমি সেটাকে 22.4 দ্বারা ভাগ করলা, এটা অবশ্যই লিটারে হইতে হবে। তারপরে হইতে পারে হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে সেটার সাথে লিটার আয়তনটাকে গুণ করলা, তাহলেও n চলে আসবে। এরপরে তুমি যদি আসলে এখান থেকে ঘনমাত্রা s বের করতে চাও, সেটা হচ্ছে জাস্ট মোল সংখ্যা বাই হচ্ছে আয়তনে সেটার মানে লিটার এককে সেটার আয়তন, এই জিনিসটা এখানে করা। ওকে, স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় অলরেডি বলে ফেললাম, অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রয়োজনীয়, এই জায়গা থেকে কোয়েশ্চেনারিজ হয়। দেখো আণবিক সংকেত নির্ণয়, স্থূল সংকেত নির্ণয়ের জিনিসপাতি। শতকরা সংযুক্তি নির্ণয়, এটা উল্টাটা, ঠিক আছে? যে এই যৌগের ভিতরে শতকরা সংযুক্তি তার কত, আবার হচ্ছে যে এটা এমনও হইতে পারে যৌগটা বিশুদ্ধ বা পিওর কিনা সেটার জন্য তোমাকে দিতে পারে যে তাত্ত্বিকভাবে এত পাওয়া উচিত ছিল, তুমি পাইছো হচ্ছে এত, তাহলে সেটার পার্সেন্টেজ কত? অবশ্যই তুমি কম পাবা, কখনোই বেশি পাওয়া পসিবল না। তাত্ত্বিকভাবে যত পাওয়া উচিত তার থেকে কম পাবা। এরপরে আসার একটা গুরুত্বপূর্ণ টপিক লিমিটিং বিক্রিয়ক, ওই রিলেটেড জিনিসপাতিও থাকে। লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি? যেটা বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায়, দ্রুত শেষ হয়ে যায়, সেটাই হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক।
যেটা বিক্রিয়া করে দ্রুত শেষ হয়ে যায় সেটাই হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়ক, সেটাই হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়ক। ডান? ওকে, এরপরে চলে যাবা তুমি আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, রাসায়নিক বিক্রিয়া। দেখো এতটুকু কমপ্লিট করতে পারলে তুমি আসলে অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেললা, সবগুলো টপিকও কমপ্লিট করে ফেলছো তুমি যদি ফুল ভিডিওটা আর কি দেখো, তাহলে তো বুঝতেই পারতেছো। এরপরে রাসায়নিক বিক্রিয়া, এখানে মেন দুইটা জায়গা হচ্ছে আমাদের জারণ বিজারণ একটা অংশ, একটা অংশ কি জারণ বিজারণ, জারণ বিজারণ বিক্রিয়া রিলেটেড গ বা ঘয়ে একটা মাস্ট কোয়েশ্চেন সেখান থেকে থাকবে, আর একটা হচ্ছে লা সাথে নীতি। তাইলে আমাদের ডান, লা সাথে লিও নীতি, তাহলে এই কাইন্ড অফ ডান। বুঝতেছো? চলো আমরা যদি একটু দেখাই বিক্রিয়া বিভিন্ন ধরনের প্রকারভেদ। কোনটি রিডক্স বিক্রিয়া? সমানুকরণ, পলিমারকরণ, দহন। দহন হচ্ছে একটা রিডক্স বিক্রিয়া যেখানে জারণ বিজারণ ঘটে। এই রিলেটেড সিকিউ কোশ্চেন দেওয়া, জারণ সংখ্যা বের করতে বলছে, ওরে কঠিন, কমপ্লিট করতে হবে তোমাকে জাস্ট। এখানে বিক্রিয়ার হার রিলেটেড জিনিসপাতি দেওয়া আছে, এরপরে এখান থেকে কোশ্চেন করতে বলছে। দেখো দেখি, চলো যদি জিনিসটা আমরা কমপ্লিট করি। টপিক 3, ওকে। সো এর পরের অংশের মধ্যে যাও। এই যে ওই সিকিউ, ওটার আন্ডারে যে সিকিউগুলো দেওয়া আছে, জাস্ট সিকিউটা আমরা কমপ্লিট করব। হ্যাঁ, দহন বিক্রিয়া সম্পর্কিত জিনিস দেওয়া আছে। টপিক 5-এর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার হার, এখানেই তোমার লাসা দিলের নীতি রিলেটেড কথাবার্তা বলবে। ওকে, এখানে যদি কোশ্চেন দেখো তাহলে এই একটা বিক্রিয়া দেওয়া যেটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে 2 নং বিক্রিয়া হতে দেখাও যে জারণ বিজারণ যুগপৎ ঘটে। অবশ্যই এই যে 1 নং বিক্রিয়াতে জারণ বিজারণের যুগপৎ। 2 আর 3 বিক্রিয়া বিভিন্ন প্রকৃতির বিক্রিয়া। একটা বিক্রিয়া হচ্ছে 2 নাম্বার যেটা বিক্রিয়া সেটা হচ্ছে আসলে আর্দ্র বিশ্লেষণ, পানি দ্বারা বিশ্লেষিত হচ্ছে। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl তৈরি হচ্ছে, এটা আর্দ্র বিশ্লেষণ। আর এটা যেটা বিক্রিয়া সেটা হচ্ছে পানি যোজন, এটা ক্যালসিয়াম ক্লোরাইড ইনটু 6 মোল পানি যুক্ত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পানি যোজন। তার মানে দুইটা ভিন্ন বিক্রিয়া, প্রকৃতি ভিন্ন অবশ্যই। ওকে, এরপরে আমাদের মোস্ট ডিমান্ডেবল আরেকটা চ্যাপ্টার, খনিজ সম্পদ জীবাশ্ম। অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কেন বলতেছি, এই চ্যাপ্টার থেকে তুমি তোমার বেলায় অ্যাটলিস্ট তুমি মাথায় রাখো, তোমার তো 7টা কোয়েশ্চেন আসবে, 4টা লিখতে হবে এমন। সো তুমি 7টা কোয়েশ্চেন, তোমার চ্যাপ্টারও কিন্তু আসলে আছে কয়টা, 3, 4, 5, তারপরে হচ্ছে 6, 7, আর একটা হচ্ছে এই 11। তার মানে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 6টা। 6টা থেকে 7টা কোয়েশ্চেন আসবে না, এখান থেকে তুমি 2+ কোয়েশ্চেন পাবা। কেন 2+ বলতেছি, 2টা পিওর পাবা সিকিউ, সাথে সাথে একটা পাবা হচ্ছে হাফ। একটা হাফ বলতে কি, গবা ঘয় মানে মিক্সড সিকিউর ভিতরে পাবা। এইখানে জীবাশ্ম রিলেটেড, জীবাশ্মের কথা আমি বলবো, যদি জীবাশ্ম চ্যাপ্টারটাতে কোনো সমস্যা থেকে থাকে, জাস্ট এই জীবাশ্মটুকু কমপ্লিট করার জন্য হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের চ্যানেলের ভিতরে যাও। হ্যাঁ, ওখানে প্লেলিস্টের মধ্যে যাও, প্লেলিস্টে আমার জাস্ট 6টা পার্টের ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটাই 40 বা 42 মিনিটের। একটাবার রিকোয়েস্ট করবো, জাস্ট একটু টাইম ইনভেস্ট করে ক্লাসগুলোকে কমপ্লিট করে দেখো, 2x স্পিডে হইলেও দেখো। জীবাশ্ম অধ্যায়টাতে একটা সিঙ্গেল ইস্যু থাকবে না। আর সিআরপির মধ্যে এই ক্লাসটাই আমি জাস্ট 2টা পার্টের মধ্যে নিছি, 2টা পার্ট। তার মধ্যে একটা অলরেডি তোমাদের জন্য পাবলিশ করা হয়েছে, আমি আরেকটা পাবলিশ করে দিতে বলবো, যেন অবশ্যই এই চ্যাপ্টারটাতে কোনো সিঙ্গেল ইস্যু না থাকে। এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অবশ্যই। প্রত্যেকটাতে টপিক ওয়াইজ কোয়েশ্চেনারিজগুলো দেওয়া আছে, যা যা কোয়েশ্চেন দেওয়া আছে সেটুকু কমপ্লিট করো। হ্যাঁ, তোমার এই চ্যাপ্টারের একেবারে টেস্টে কাম ব্যাক দেওয়ার জন্য, টেস্টে একটা ভালো ফলাফল নিয়ে আসার জন্য এগুলা কমপ্লিট করা অ্যাটলিস্ট হচ্ছে যে ফরজে আইন যাকে বলে। তো আরও আছে কতগুলো স্কুলের কোয়েশ্চেন আছে, কত বোর্ডের কোয়েশ্চেন আছে, বাট এখানে সিলেক্টিভ একেবারে টপিক ওয়াইজ কোয়েশ্চেন দেওয়া, যে এই কোয়েশ্চেনগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। দেখো, হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল অ্যাসিডের প্রস্তুতি, এটা হচ্ছে কি বিক্রিয়াগুলা, ওই যে মানে শিফটিং যে বিক্রিয়াগুলা, শিফটিং বিক্রিয়া বলতে আমি বুঝাচ্ছি যে একটা থেকে আরেকটা বিক্রিয়াতে যাওয়ার যে বিক্রিয়াগুলা, ওই বিক্রিয়াগুলো দেওয়া এখানে, বুঝছো? তো তুমি যদি যাও, তারপরে এই যে ওটারই সিকিউ পার্ট দেওয়া আছে, প্রত্যেকটা বিক্রিয়া আলাদা আলাদা বিক্রিয়া, আলাদা আলাদা বিক্রিয়ার ভ্যালু কিভাবে আসবে, এই যে একটা বিক্রিয়া থেকে কোন কোন বিক্রিয়াতে যেতে হবে, যেমন এখানে C6H6 পর্যন্ত আসছে, অর্থাৎ এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার ভিতরে আসলে C6H6 পর্যন্ত আসছে। এখানে বিক্রিয়াতে বলছিল কি দেখি একটু কাইন্ডলি, ধরো ঘ নাম্বার কোশ্চেনটা বলছে সি যৌগ থেকে, এই যে সি যৌগ এটা একটা অ্যাসিড, এই এন এর মান এখানে কত 2। আচ্ছা, সি যৌগ থেকে এ তৈরি করা সম্ভব কিনা, এন এর মান হচ্ছে যে 2। সেম এই যৌগটা থেকে আমরা এন তৈরি করব, এমন এখানে এন এর মান হচ্ছে 3, এখানে এন এর মান হচ্ছে 2, অবশ্যই তৈরি করা সম্ভব, জাস্ট ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিলেই হয়েছে, আর কিচ্ছু না। সি যৌগ থেকে এ যৌগ তৈরি করা সম্ভব কিনা, কিন্তু এক কথায় উত্তর দিয়ে দিবে, কিন্তু এক কথায়, এই যে এ সি যৌগ বিউটানোইক অ্যাসিড, সি যৌগ বিউটানোইক অ্যাসিড। আচ্ছা বাবা, কাহিনী আছে এখানে। দেখো সি যৌগটা কি, এত সহজ তো দিবে না, তাই তো বলতেছি কি, এখানে সি যৌগটা হচ্ছে বিউটানোইক অ্যাসিড, CH3 CH2 CH2 COOH। একে যদি তুমি একবার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দাও, একটা কার্বন সরে যাবে, কি তৈরি হবে, CH3 CH2 CH3, মিথেন তৈরি হবে। একে আবার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিয়ে যেতে হবে, তার মানে একে বিক্রিয়া করে করে আগে অ্যাসিডে নিয়ে যেতে হবে তারপরে আবার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিয়ে আসলে তারপরে এ তৈরি হবে 2 কার্বন যুক্ত, এটা তো 2 কার্বন যুক্ত, এটা তো ইথেন।
দেখো ওই জন্য ওরা কি করছে প্রথমে, সেটাই তো বলি যে এখানে কাহিনী করছে তো কিছু। এই যে দেখো, ওই জন্য প্রথমে প্রোপিন প্রোপিন তৈরি করছে। দেখো এটা হচ্ছে প্রোপিন, বুঝা গেছে? প্রোপিন আসলে কোনটা, এটা হচ্ছে প্রোপিন। ওকে, সেই প্রোপিন তৈরি করার পরে এটাকে দিয়া প্রথমে প্রোপাইল অ্যালকোহল তৈরি করছে। দেখো প্রথমে কি তৈরি করা, এই যে দেখো প্রোপাইল প্রোপাইল ক্লোরাইড তৈরি করার পরে তারপরে নিয়ে আসছে এটাকে প্রোপাইল অ্যালকোহল, তারপরে জারণ করে প্রোপানল, তারপরে জারণ করে প্রোপানোয়িক অ্যাসিড, তারপরে সোডা লাইম দিয়ে প্রোপানোয়িক অ্যাসিডে সোডিয়াম লবণ। এই প্রোপানোয়িক অ্যাসিডে সোডিয়াম লবণে নিয়ে যাওয়ার পরে তারপরে যে সোডা লাইমের সাথে বিক্রিয়া করে তৈরি হয়েছে কি, ইথেন। এবং ইথেনের সংকেতটা হচ্ছে C2H6, H6 ঠিক আছে, C2। ক্লিয়ার? এবার তৈরি হয়েছে। এই যে কম কাহিনী না। যাই হোক, সো জিনিসটা দেখলেই তুমি ইনশাল্লাহ বুঝবা, যেগুলো অলরেডি আমরা থিওরিতে কমপ্লিট করাইছি, তোমাকে জাস্ট নিজের ইফোর্ট দিয়ে কমপ্লিট করতে হবে। প্লাস্টিক রিলেটেড জিনিসপাতি তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই, আমি জানি, বাট নো ইস্যুজ। যদি কোশ্চিন আসে, কোথাও বলা যাবে না আসে, তো কেন পড়বা না? এত বড় একটা চ্যাপ্টার কমপ্লিট করা গেছে, প্লাস্টিকের একটু অংশ কমপ্লিট করা যাবে না? আমার কথা হচ্ছে আমি একটা সিঙ্গেল ইস্যু রাখবো না, সিম্পল হিসাব, পলিমার অংশটুকু ছোট্ট আছে, পড়ে ফেলবো, ডান। ঠিক আছে? প্রাকৃতিক গ্যাস, এটা হচ্ছে একেবারে শুরুর অংশটা, যে কোনটা কত পার্সেন্ট থাকে, কি কত ডিগ্রি সেলসিয়াসে ফুটে না ফুটে, এটার জন্য হচ্ছে যে আমরা ওখানে তোমাকে আলাদা আলাদা করে দিয়ে দিছি, কি বলবো, এই যে ওই কি ওটাকে বলে, ছন্দ দিয়ে দেওয়া আছে, যে মনে রাখবো কিভাবে আমরা। ঠিক আছে? সো ওগুলা কমপ্লিট করলেও হবে। এই রিলেটেড জিনিসপাতি করে টোরে এরপরে তুমি যাবা হচ্ছে টপিক 7, প্লাস্টিকের প্রভাব, খারাপ প্রভাব অবশ্যই। তারপরে কিছু কোশ্চিনারিজ দেওয়া, এই কোশ্চিনারিজ ডান। এরপরে দেখো এই জায়গা থেকে কি শুরু হচ্ছে, এসকিউ যাকে বলে, বুঝছো? এসকিউ চ্যাপ্টার ওয়াইজ এসকিউ জিনিসটা যেহেতু সম্পূর্ণ আলাদা, তাই তোমাদের পড়াশোনার সুবিধার্থের জন্য এসকিউটাকে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা করে রাখা হয়েছে, আলাদা করে রাখা। এই এসকিউ জিনিসগুলোকে আমরা কমপ্লিট করব। এই এসকিউ জিনিসগুলোকে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে এসকিউ দেওয়া হয়েছে। এটা পদার্থের গঠন চলতেছে, পদার্থের গঠন আমরা কমপ্লিট করলাম। তারপরে কিছু এসকিউ দেওয়া আছে, এটা তোমার নিজে উত্তর করার জন্য। এরপরে পর্যায় সারণী চ্যাপ্টারের, এই যে দেখো এসকিউ, এগুলো সবই কিন্তু এসকিউ, 2 মার্ক করে একটা যে এসকিউ, এই 2 মার্কের এসকিউ। এই কয়টা কমপ্লিট করলেও এই যে মানে পটেনশিয়াল যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সহ, এরপরে দেখো রাসায়নিক বন্ধনের এসকিউ এখানে দেওয়া, এই কয়টা কমপ্লিট করলেও ইনশাল্লাহ তুমি এখান থেকে ম্যাক্সিমাম জিনিসপাতি কমন পাইতে বাধ্য। এরপরে দেখো রাসায়নিক বন্ধনের পরে আমাদের যে মোলের ধারণা, ওই চ্যাপ্টারটার এসকিউ দেওয়া, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন, মোলারিটি এবং মোলালিটি কোনটা বেটার, সব কিছু। এরপরে দেওয়া আছে আমাদের রাসায়নিক বিক্রিয়া যা কিছু এসকিউ, যত যা কিছু আসার মতন প্লাস এসেছে তা দেওয়া। এসকিউ কিন্তু টু বি অনেস্ট খ নাম্বার রসায়ন বা বিজ্ঞান বিষয়ের সাবজেক্টগুলোর ক্ষেত্রে খ নাম্বারের একটা চাচাতো ভাই বলতে পারো, তার থেকে একটু বড় কখনো, তার থেকে একটু ছোট কখনো। তারপরে খনিজ সম্পদ জীবাশ্মের জন্য এসকিউ, ডান। জাস্ট এতটুকু কমপ্লিট করে থাকতে পারলেই তোমার জন্য, তোমার টেস্ট পরীক্ষাতে তোমার এসকিউ প্রবলেম হচ্ছে, এমসিকিউ এর প্রবলেম হচ্ছে নাকি সিকিউ এর প্রবলেম হচ্ছে, এই কন্টেন্টটা জাস্ট তোমার হাতে লাগলে এবং নিজে প্র্যাকটিস করলে সময় ধরে, তোমার জন্য হোপসো আর কোনো একটা সিঙ্গেল ইস্যু থাকবে না। সো থ্যাংক ইউ। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখো, হ্যাঁ একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মধ্যে গেলেই তুমি এটার কন্টেন্টের লিঙ্কটা পেয়ে যাবে। ওই কন্টেন্ট লিঙ্কটা নিয়ে, ওই কন্টেন্ট লিঙ্কটা মানে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, ওই কন্টেন্ট লিঙ্কটা হচ্ছে সম্পূর্ণ সাদার ভিতরে কালো, যেরকম একটা পিডিএফ হয়, দিয়ে তোমার ডিভাইসের মধ্যে তুমি হচ্ছে পড়াশোনা কমপ্লিট করবে, ডান। তোমার টেস্ট পরীক্ষার আগে কেমিস্ট্রির উপর যে চ্যাপ্টারে যেই টপিকের মধ্যে যে ইস্যুটা আছে সেটাকে আগে ধরো, সেটাকে আগে কমপ্লিট করো, একেবারে জায়গা অনুযায়ী যাও, দিয়ে ওই সকল চ্যাপ্টারকে রিভিশন থেকে শুরু করে যে চ্যাপ্টারগুলোতে মনে হচ্ছে বেশি ইস্যুস, সেই চ্যাপ্টারগুলোর একেবারে মূল থেকে সেটা সমস্যাটাকে দূর করো। ঠিক আছে? তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে বিভিন্ন মানে আরও কোনো ধরনের তোমার আসলে যে কোনো ধরনের যদি প্রবলেম ফেস করো সেটাও জানাতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ যদি কোনো ইস্যুস থেকে থাকে, যদি কোনো জায়গার ভিতরে এই প্রবলেম মনে হয় সেটাও জানাতে পারো, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো। ক্লিয়ার? ঠিক এইরকমভাবেই এই যে একটা ক্লাস করলা তুমি দেখছো যে আমি তোমাকে দেখাই দিছি কোন চ্যাপ্টারগুলোর কোন অংশগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলোতে বেশি ফোকাস দিতে হবে। তারপরে তুমি নিজে প্র্যাকটিস করবা। এখন তোমার এই টাইমটাও কাজে লাগলো, সাথে সাথে নিজে এখন যে প্র্যাকটিস করা শুরু করবা সেটাও। এরকমভাবে যদি প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট করে দেওয়া হয় তাহলে তোমার আর কোথায় ইস্যু থাকবে, ইনশাল্লাহ আর কোথাও ইস্যু থাকবে না। আশা করি বুঝতে পারছো সবাই অনেক অনেক ভালো থাকো, ভালো মতন কমপ্লিট করো, এই জিনিসটা তুমি পেয়ে যাবা। এর জন্য তোমাকে একটা সিঙ্গেল পেনি ইনশাল্লাহ খরচ করতে হবে না, ইনভেস্ট করতে হবে না। সো তোমরা জাস্ট আমাদেরকে সাপোর্ট করে যেও, তাহলেই হবে, তোমাদের সাপোর্ট পেলে আমরা খুশি থাকবো। সবাই অনেক ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।